বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে কথা বলবো গত বছরের 5ই আগস্ট বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনা আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে আমরা প্রতিহত পারতাম কিনা, আমাদের কোথাও কিছু ভুল ত্রুটি হয়েছে কিনা সে বিষয়ে, এবং আজকে ডেভিল ইনুসের দুটি ভাষণের উল্লেখযোগ্য দু একটি কথা নিয়ে। প্রথমেই গত 5ই আগস্ট আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা ঘটে গেছে, যে ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেধা, পরিশ্রম, সাহস এবং দূরদর্শী চিন্তার মাধ্যমে যেভাবে তুলে এনেছিলেন, যেই পর্যায়ে নিয়ে এসেছিলেন, সারা বিশ্বে যেভাবে বাংলাদেশের মান মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন, মাত্র 1 বছরে আমরা সেখান থেকে 20 বছর পিছনে চলে গিয়েছি। এ জাতির এমন কিছু ক্ষতি হয়েছে, শুধু অর্থনৈতিকভাবেই না, রাজনৈতিক, সাংস্কৃতিক, এত ক্ষতি হয়েছে শিক্ষায়, স্বাস্থ্যে, যা সহজেই পূরণীয় নয়। এরকম একটি ঘটনা এইরকম ঘটনা ঘটবে সেটা না, বাট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র সবসময় বহাল ছিল, এবং এই ষড়যন্ত্রের পিছনে সবসময় আমেরিকা এবং পাকিস্তান পরিকল্পনা করেছে। আর তার সাথে আমাদের দেশের রাজাকার, আলবদর, দেশদ্রোহী, এই দেশের উন্নতি যারা চায় না, তারা একত্রিত হয়েছে। একাধিকবার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 5ই আগস্টের আগে অনেকবার এরকম চেষ্টা করা হয়েছিল। তো 5ই আগস্টে যেইভাবে ঘটনাটা ঘটানো হয়েছে, আওয়ামী লীগ এত বড় সংগঠন, সারা বাংলাদেশে এই দলের ভিত্তি এত মজবুত, এত গভীরে, তারপরেও আমরা কেন দলীয়ভাবে, সাংগঠনিকভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারিনি? দেখেন, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন তাদের তো আছেই, যারা আমাকে চিনেন না বা জানেন না, শুধু তাদের জন্যে, যে আমি দলের কোনো পদে না থাকলেও, সেটার কারণ ছিল কেন আমি দলের পদে যাইনি বা থাকিনি। আমি সরকারের কোনো পদে না থাকলেও সেটাও কারণ ছিল আমি কেন যাইনি, সেটা ভিন্ন কারণ। কিন্তু সরকারের সাথে
দলের কর্মকাণ্ডের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, কিন্তু সেটা ছিল দূরের থেকে, একটু দূরত্ব বজায় রেখে। আমি সবকিছুর উপরেই নজর রাখতাম। দিনের 24 ঘন্টার অধিকাংশ সময় আমি এই কাজটাই করতাম। দলের, মন্ত্রীদের, প্রশাসনের যেখানে যখন যে অনিয়ম পেয়েছি, যারা আমাকে চিনেন তাদের সাথে কথা বলে সেটার সমাধান করার চেষ্টা করেছি, বা যেটা আমার ক্যাপাসিটির বাইরে, সাথে সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি এবং তিনি সেই ব্যবস্থাও নিয়েছেন। বহু ঘটনা আছে, এর একটা দুইটা ঘটনা। তো এখন মূলত যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তো বহু আগের থেকেই হচ্ছে। এরকম ষড়যন্ত্র আগেও প্রতিহত করা হয়েছে, এটা করতে পারিনি। প্রথম কারণ, আমাদের সাথে বেইমানি করেছে, কে বিশ্বাসঘাতকতা করেছে সেটা ঠিক আছে, সেটা তো আছেই, তারা সফল হয়েছে। কিন্তু তারা তো সফল না হতে পারত। কেন তারা ব্যর্থ হতো? তারা ব্যর্থ হতো তখন যদি আমরা যে সুযোগ বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, সেই সুযোগটা যদি আমরা সঠিকভাবে না হলেও অন্তত অর্ধেক যদি কাজে লাগাতে পারতাম, আমেরিকা এসেও এখানে আমাদেরকে কিছু করতে পারত না। কিন্তু আমরা আমাদের যে সুযোগ সুবিধা সেটা কাজে লাগিয়েছি ভুল পথে, ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে। তা না হলে এই আন্দোলন প্রাথমিক পর্যায়ে বা যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে তখনও মোকাবেলা করা যেত। কেন করা যায়নি? এই কারণেই যারা পেয়েছে তারা নিরাপদে থাকতে চেয়েছে, যারা পায়নি বা বঞ্চিত হয়েছে তার রাগে ক্ষোভে দূরে সরে গিয়েছে। আর সকলেরই একটা ধারণা ছিল প্রশাসনই সমস্যার সমাধান করে ফেলবে, আমাদের নামার প্রয়োজন নাই। প্লাস সংগঠনে যারা সাংগঠনিক দায়িত্বে ছিল, সেই ইউনিয়ন পর্যায় থেকে একদম কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তারা ঈমানের সাথে দলের স্বার্থকে ঊর্ধ্বে তুলে নিজের স্বার্থকে দূরে ঠেলে দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেনি। ওই কারণে বিশাল একটা শক্তি, আওয়ামী লীগের মূল শক্তিটা এরকম একটি বিপরীত মুখ থেকে আসা শক্তিকে ঠেকিয়ে দেওয়ার জন্য তারা সামনে এগিয়ে আসেনি। এটাই ছিল সবচেয়ে বড় কারণ। আমরা তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত যারা দায়িত্ব ছিল তাদের অন্তত ৮০% দায়িত্বশীলরা দায়িত্ব যথাযথভাবে পালন করেনি এই ১৫ বছরে।
এখানে স্বজন প্রীতির চূড়ান্ত পর্যায়ে ছিল, আত্মীয়করণের চূড়ান্ত পর্যায়ে ছিল, এবং স্বার্থ হাসিলের কর্মকাণ্ড চূড়ান্ত পর্যায়ে ছিল। যার পকেটে টাকা হয়ে যায়, অনেক টাকা হয়ে যায়, তার শরীরের প্রতি মায়া আসে, জীবনের প্রতি মায়া আসে, পরিবারের প্রতি মায়া আসে, তখন তারা সেই মায়া ত্যাগ করতে যথেষ্ট বেগ পেতে হয়। এটা একটা বড় কারণ ছিল। আমি গত 1 বছরে আমার কোনো আলোচনায়, সেটা ফেসবুকে হোক বা যে গত 161টা ভিডিও করেছি, কখনোই আমি আত্মসমালোচনামূলক কোনো কথা আমি বলিনি। কারণ হচ্ছে, এবং যারা বলেছে তাদেরকেও আমি বারণ করেছি। আমার বিভিন্ন পোস্টে, আলোচনায় আমি বলেছি যে এখন সময় না, এবং এখনো সময় না। আমি যখন বলছি আমি আলোচনাটাকে ব্যক্তিগত পর্যায়ে নিতে চাচ্ছি না, নেব না, আমি সুনির্দিষ্ট করব না, আমি ওভারঅল প্রবলেমটা, ওভারঅল ক্ষতটা আমি সামনে আনলাম। এই কারণে আনলাম যে আবার আমাদের সুদিনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু আমরা যদি এখন থেকে সংশোধিত না হই, এখন থেকেই যদি আমরা যে কারণে ব্যর্থ হয়েছি সেই কারণগুলোকে চিহ্নিত করে সেগুলোকে দূর না করি, আমরা সুযোগ পেলেও বেশিটা সময় ধরে রাখতে পারবো না। এবার যেমন 16 বছর পর্যন্ত ঠেকিয়ে রাখা গেছে, বা 15.5 বছর পর্যন্ত ঠেকিয়ে রাখা গেছে, ভবিষ্যতে এত সময় আর পাওয়া যাবে না। সেজন্য আমি এই কথাগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারতাম, এবং বলেছিও বা বলবো, কিন্তু ওপেন এয়ারে বলার বিভিন্ন কারণ আছে। কারণ দলের শীর্ষ পর্যায়ের প্রায় সবাই আমার কথা শুনে, দেখে, পড়ে। আমার কথায় তারা পরিবর্তিত হয়ে যাবেন। যাদের ত্রুটি আছে তারা ত্রুটি মুক্ত হবেন, সেটা আমি মনে করি না। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ঢাকা শহরে মাত্র 30-40 হাজার মানুষ একটা মহেরুহুর মতো সরকারকে পরাজিত করে ফেলল। হ্যাঁ, 4 তারিখ থেকে আমাদের লোকজন মাঠে নামা শুরু করেছে। তারা বুঝতে পেরেছে যে আমাদের এখন মান অভিমান ভেঙে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য নামতে হবে। সেটা অনেক দেরি হয়ে গেছে। আমাদের আরো 10 দিন আগেই নামা উচিত ছিল। এটা একটা বিশাল আলোচনা, সবকিছু এখন বলা যাবে না, এখনো বলার সময় হয়নি। আমরা যদি শুধু ছাত্রলীগকেই যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, ছাত্রদের কাছে শক্তিমত্তা, তাইলে এই আন্দোলন আমাদের কিছু করতে পারতো না। শুধু ছাত্রলীগের যদি আমরা ব্যবহার করতে পারতাম,
সেটাও আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি, সঠিকভাবে তাদেরকে নামাতে পারি। আমাদের ছাত্রলীগেরই তো অনেক ছেলেমেয়েরা আন্দোলনে শরিক হয়ে গেছে, বুঝতেই পারেনি অনেকগুলো। সেজন্য বললাম যে অনেক বড় আলোচনা, এটা নিয়ে এত সংক্ষেপে আলোচনা। আমি মূল জিনিসটা হচ্ছে যে এই জিনিসটাকে আবার স্মরণ করিয়ে দেওয়া যে আমরা আজকে দেশ ছাড়া, আমাদের যারা দেশ ছাড়া হয়েছেন বা দেশের মধ্যে কষ্ট করতেছেন, যারা জেলে আছেন, লক্ষ লক্ষ কর্মী সমর্থক ঘর ছাড়া। আমি নিজেও তো ঘর ছাড়া, আমি নিজেও তো মৃত্যুকে সাথে নিয়ে সবসময় আমি চলি। কিন্তু এই যে একটা জাতীয় দুর্যোগ নেমে আসলো, আমরা সবাই এর দায়ভার গ্রহণ করতে হবে। আমাদেরকে স্বজনপ্রীতি থেকে বেরিয়ে আসতে হবে, আত্মীয়করণ থেকে বেরিয়ে আসতে হবে, এবং এখন থেকেই সঠিক লোকটাকে মূল্যায়ন করতে হবে, সেটা ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত। এখন থেকেই তাদের সাথে কথা বলে তাদেরকে কাজে লাগাতে হবে, তাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। যার যার বলয় নিয়ে কথা বললে হবে না, বলয় ভাঙতে হবে, নিজের বলয় না দলের বলয় তৈরি করতে হবে। এটা যদি হয় তাহলে আমরা সফল হব, আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য সফল হব, এবং আমাদের সাফল্য ধরে রাখার জন্য আমরা সফল হব। কিন্তু এটা যদি আমরা এখন থেকেই না করি, তাহলে লক্ষ্যে পৌঁছতে আমাদের অনেক বেগ পেতে হবে। আমি আবারও বলি, কেউ এসে আমাদেরকে বসিয়ে দিবে এই চিন্তাটা করে থাকলে ভুল হবে। এটা মাথায় নিতে হবে, আমরা আমাদেরকে আমাদের শক্তি দিয়ে, আমাদের নীতি আদর্শ দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। তখন আমরা অন্যরা সাহায্য সহযোগিতা করে আমাদেরকে লক্ষ্যে পৌঁছতে দ্রুততার সাথে লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করবে। আমরা যেন ব্যক্তি পর্যায়ে সমালোচনা না করি। যারা সুযোগ থাকা সত্ত্বেও এখনো দলের নেতাকর্মীদেরকে যারা খোঁজখবর না নেয়, তাদের ভালো মন্দে তাদের পাশে না দাঁড়ায়, তারা তাদের এইটার ফল তারা পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্থির সিদ্ধান্ত দলকে এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে আমাদের পুরো শক্তির অন্তত 90% শক্তিকে আমরা রেজিমেন্টেড ফোর্স তৈরি করতে পারি। কারণ আমাদের এখন বাধা আছে, মুক্ত হবে, আবার কালকে আবার বাধা আসবে। এটাই আওয়ামী লীগ। কারণ বিশ্ব শক্তি, স্বাধীনতা বিরোধীরা তারা তো আর ক্ষান্ত দিবে না। তাদেরকে তো আমরা বঙ্গোপসাগরে সব ফেলে দিতে পারবো না, তাদেরকে নিয়েই তো আমাদের চলতে হবে। তাহলে আমাদের চলতে হবে ঐক্যবদ্ধভাবে। আর ঐক্যটা তখনই হবে যখন আমরা সঠিক লক্ষ্যে মূল্যায়ন করতে পারবো, সেই ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমস্ত অঙ্গ সংগঠনে। আল্লাহ যদি দিন দেয়, মাননীয় প্রধানমন্ত্রী যতটা না সরকারে তার সময় দিবে, দল পুনর্গঠনে তার চেয়ে কম সময় তিনি দিবেন না।
অতএব এই প্রসঙ্গে আমার শেষ কথা হচ্ছে, আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় কথা বলি, ব্যক্তি পর্যায়ে কথা বলি, বিভিন্নভাবে কথা বলি, আমরা যেন ব্যক্তিগত আক্রমণ কাউকে না করি। এগুলো আক্রমণ করার সময় আছে, এখন না। এখন একটা চূড়ান্ত মুহূর্ত, সবকিছুকে আমরা পাশে ঠেলে দিয়ে চূড়ান্ত লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কে আপনার ক্ষতি করলো, কে আপনাকে ডাকলো, কে আপনাকে ডাকলো না, কে আপনাকে ফোন করলো না, আপনার বিপদে আপনার পাশে দাঁড়ালো না, এটা একান্তই ব্যক্তিগত। আপনাকে চিন্তা করতে হবে, এটা আপনার নিজের কষ্ট। কিন্তু আপনি যদি আপনার শ্রম, মেধা এবং আপনার শক্তি ব্যয় না করেন, তাইলে দল টিকবে না, দেশ টিকবে না। এই জায়গায় আমাদের সবাইকে আসতে হবে। আমি দীর্ঘ 42 বছর পর্যন্ত মাননীয় নেত্রীর স্নেহ মায়া মমতায় আছি। আমি এইটুকু বলতে পারি, আমি অতীতে যতটা আগ্রহ নিয়ে, যতটা সিরিয়াসলি কাজ করেছি, ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই, এখন তো আমি করি, ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই, মানে আমরা যদি মুক্ত হতে পারি, আমি আমার জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব এই সংগঠনকে গড়ার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছি, কাছে আছি। উনি ওনার ছায়াতলে আমাকে জায়গা দিয়েছেন। উনি আমাকে এমন কোনো কারণ ঘটে নাই অতীতে এবং ভবিষ্যতেও ঘটবে না যে ওনার স্নেহময় মমতা থেকে আমি দূরে সরে যাব। অতএব আমি এই জিনিসটাকে, আমি আমার দলের জন্য, দেশের জন্য সর্বোচ্চ পর্যায়ে আমি কাজ করব। আমি জানি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হয়, কিভাবে কাজ করতে হয়। অতীতেও আমার কোনো আবেদন, নিবেদন, অনুরোধ কেউ আটকাতে পারে নাই। আমি বলেছি, আমি কনভিন্স করেছি, আমি সেই কাজটা করাতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজ থেকেই করবে, এটা তার স্থির সিদ্ধান্ত। তারপরেও আমি আমার মতো আরো যারা আছেন নিবেদিত প্রাণ দেশের জন্য, দলের জন্য, তারা তাদের সমস্ত সর্বোচ্চটা দিয়ে এই দলকে, এই দেশকে আমরা আবার গড়ে তুলব। এটাই আমাদের এক বছরে আমাদের দুর্ঘটনার 1 বছর পূর্তিতে আমাদের অঙ্গীকার। আজকে ডেভিল ইনুস কয়েকটি বক্তৃতা দিয়েছেন, 2টা বক্তৃতা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেইন এটা, তারা একটা ঘোষণাপত্র করেছে। এই সম্পর্কে আপনাদেরকে আমি বলেছি, এটার মধ্যে কি আছে, কিছুই নাই, আওয়ামী লীগের গীবত গাওয়া ছাড়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটার মধ্যে, এই ঘোষণাপত্রের মধ্যে, যা তারা বুঝতেছে তাদের সময় শেষ হয়ে আসছে, তাদের যারা আন্দোলনে ছিল তাদের নিরাপত্তা, আইনগতভাবে নিরাপত্তা দেওয়া, আর এটাকে তথাকথিতভাবে সংবিধানে, তো এগুলো তো কথার কথা মানুষকে বোঝানো, এটাগুলি তো কিছুই, যখন পরিস্থিতি পরিবর্তন করবে এগুলি জিজ্ঞেস করার মতো, এগুলি দেখার মতো লোককে খুঁজে পাওয়া যাবে না। তো এটা বাদ কি বাদ। আরেকটা হচ্ছে, আজকে একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, যার জন্য চাপ আছে বহিঃশক্তি থেকে, বিদেশ থেকে। সে ফেব্রুয়ারি মাসে রোজার আগে, এই হয়তো 10, 11, 12টা, আমি আগেও বলেছি যে এরকম একটি সময়ে তারা নির্বাচনের ডেট দিবে। আদৌ আমি মনে করি না ইনুস নির্বাচন দিবে, যদি সে সেই পর্যন্ত টিকতে পারে। কারণ নির্বাচন দেওয়া মানে সে ক্ষমতায় না থাকা, অর্থাৎ ক্ষমতা থেকে সে সরে যাবে। এই কাজটা তার, সে যতক্ষণ পর্যন্ত পারবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবে না, চেষ্টা করবে এটাকে ঠেকিয়ে রাখার জন্য। তারপরেও সেই পর্যন্ত তো আর যাওয়ার কোনো সুযোগ নাই। এটা মানুষকে আপাতত সান্ত্বনা দেওয়া, 1 সপ্তাহ বেশি লাইফ এক্সটেনশনে নেওয়া, 2 সপ্তাহ বেশি নেওয়া, 1 মাস বেশি নেওয়া, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলা। তবে
বিএনপি এখন আর কান্নাকাটি করবে না যে আমাদেরকে রোড ম্যাপ দেন। এখন ওই তো ওনারা চাওয়া মতো দিছে। এখন ওরা তো এগুলি সব সাজানো হয় যে আজকে ঘোষণাপত্র বলা হয়েছে, এটা তো বিএনপির কথা। বিএনপি বললে যা বলতো তাই বলা হয়েছে। আমি সবসময় বলি একটা সিন্ডিকেট, গ্রুপ অফ কোম্পানিজ, বিএনপি, জামাত, অন্যরা মিলিয়ে হলো এই গ্রুপ। আর এটার চেয়ারম্যান হলো ডেভিল ইনুস, এমডি হলো প্রবাসী নেতা, অনলাইন নেতা তারেক জিয়া, আর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হলো জামায়াত ইসলামের ডাক্তার শফিক। এই হলো ওনাদের জোটেরা নিয়ে আসে। তারা যতক্ষণ পর্যন্ত এই দেশকে লুটপাট করতে পারবে, এই দেশকে আরো সর্বনাশের পথে নিয়ে যেতে পারবে, আরো জঙ্গিদেরকে যত সংহত করতে পারবে, সুসংগঠিত করতে পারবে, সুসজ্জিত করতে পারবে, তাতেই তাদের লাভ। কারণ তারা জানে যে আলটিমেটলি তাদের একটা দেশের পক্ষে, দেশের বিরুদ্ধে, এই দুই পক্ষের মধ্যে একটা চূড়ান্ত সংঘর্ষ অবসম্ভাবী। সেই জন্য তাদের প্রস্তুতি আছে, প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি আরো নিবে। আমরাও আমাদের প্রস্তুতি নিয়েছি। দিনে দিনের পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে যা যা দরকার সেটা আমরা করব। এখন আমরা আছি চূড়ান্ত যুদ্ধের পর্যায়ে। যে কোনো সময় সেই যুদ্ধ বাঁচতে পারে, এবং এই যুদ্ধে যে আমরা বিজয়ী হব তাতে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। শুধু আফসোস থেকে যাবে, দেশটাকে রক্ষা করার জন্য, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে জঙ্গিবাদ মুক্ত করার জন্য যেই দলেরই হোক, এদেশের আরো কিছু প্রাণ হয়তো আল্লাহ মাফ করুক ঝরে যাবে। কিন্তু যুদ্ধ হবেই, এবং আমরা বিজয়ী হবই। এসব আয়োজন করে এগুলি করে কোনো লাভ হবে না। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।